মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আজকে আমরা অ্যালকোহল পড়াবো। অ্যালকোহল, তোমরা জানো অ্যালকোহল কী জিনিস। আসলে এটা একটা সিএনএস ডিপ্রেসেন্ট এজেন্ট। দিস ইজ এ সিএনএস ডিপ্রেসেন্ট এজেন্ট। তো সিএনএস ডিপ্রেসেন্ট এজেন্ট আরও কয়েকটা এজেন্টের নাম তোমরা জানো কি না? সিএনএস ডিপ্রেসেন্ট এজেন্ট মানে যেসব ড্রাগ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনকে ডিপ্রেস করে, হ্যাঁ, এটা হলো ডিপ্রেসেন্ট এজেন্ট। তার মধ্যে একটা হলো ওয়ান অফ দ্য বেস্ট ইজ দ্য অ্যালকোহল। জেনারেল অ্যানেস্থেটিক্স, opioid analgesics and sedative or hypnotics, all these are the CNS depressant agent. So alcohol is a CNS depressant. যেমন ইথানল or ইথাইল অ্যালকোহল, আরেকটা নাম হলো ইথাইল অ্যালকোহল। এটাই কমনলি আমরা অ্যালকোহল বলতে আমরা কমনলি ইথানল আর ইথাইল অ্যালকোহলকে বুঝি। এর আরও নাম আছে, যেমন ড্রিঙ্কিং অ্যালকোহল, এটা বেশিরভাগ আমরা খাই, সার ফলে ড্রিঙ্কিং অ্যালকোহল বলা হয়, অথবা গ্রেইন থেকে আসে, এই জন্য গ্রেইন অ্যালকোহল বলা হয়। মেনি ভ্যারাইটিস অফ দ্য অ্যালকোহল হিয়ার, বহু ধরনের অ্যালকোহল আছে, বিটাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। হ্যাঁ, তাদের মধ্যে আমরা মনে করি যে এই ইথাইল অ্যালকোহলটাই সর্বাধিক এটা ব্যবহৃত হয়ে থাকে। তারপরে এটা দিস ইজ লেস টক্সিক। তোমরা মেথিলেটেড স্পিরিটের নাম শুনছো, এটা ভেরি মাচ টক্সিক। তাহলে অথবা ইথাইল অ্যালকোহল ছাড়া অন্য যেসব অ্যালকোহল আছে সবগুলোই এরা মেটাবলিজম করার পরে যে প্রোডাক্ট হয় সেগুলো আবার আমাদের শরীরে টক্সিক ইফেক্ট তৈরি করে। সো সেটা পার্টলিও করে অথবা ফুললিও করতে পারে। সেই জন্য ইথাইল অ্যালকোহলই সবচেয়ে সহজ ব্যবহারের জন্য, যেটা মেটাবলিজমের জন্য কোনো ক্ষতিকারক মানে খুব ইজিলি এটা মেটাবোলাইজড হয়। এই জন্য ইথাইল অ্যালকোহলটাকে আমরা প্রিফার করে থাকি রাদার দেন আদার অ্যালকোহল। সো ইথাইল এটা কি আরেকটা কি এর প্রপার্টি হলো, দিস ইজ এ ডেরিভেটিভ অফ এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বনের নাম শুনছি। দিস ইজ এ ডেরিভেটিভ অফ এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এটা কি দিয়ে তৈরি হয়? ইথাইল অ্যালকোহল ইজ প্রডিউসড বাই ফার্মেন্টেশন অফ দি কার্বোহাইড্রেট। আমি গ্রেন বললাম, কার্বোহাইড্রেট আমরা ভুট্টা, চাল, ধান এসব দিয়ে আমরা এটা তৈরি করে থাকি। ইট ইজ প্রডিউসড বাই ফার্মেন্টেশন অফ দি কার্বোহাইড্রেট ইন প্রেজেন্স অফ yeast and in absence of oxygen, anaerobic condition হতে হবে। তাহলে ইট ইজ প্রডিউসড বাই ফার্মেন্টেশন অফ carbohydrate in presence of yeast and in absence of কি অক্সিজেন। আমাদের দেশে গ্রাম অঞ্চলে এক ধরনের ভাত সিদ্ধ করে আমরা গরম করে এটা হাঁড়ির মধ্যে রেখে মুখ ঢেকে, যাতে অক্সিজেন ভেতরে প্রবেশ করতে না পারে, এবং সেখানেও একটা এক ধরনের পচন হয়। এটাকেও আমরা এই ধরনের এখান থেকেও অ্যালকোহল বা অ্যারাক জাতীয় জিনিস এখানে পাওয়া যায়, ইথাইল অ্যালকোহল। তাহলে অ্যালকোহল কীভাবে তৈরি করি আমরা? ইট ইজ
produced by fermentation of the carbohydrate in presence of yeast and in absence of oxygen. আচ্ছা, এটা দেখতে কেমন? এটা দেখবা তোমরা পরীক্ষায় আমরা দেবো, একটা বোতলের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে, গ্লাস জারের মধ্যে দেওয়া হয় সাধারণত। কেমন থাকে? ইট ইজ ট্রান্সপারেন্ট, ক্লিয়ার, কালারলেস, ভোলাটাইল, ফ্লেমেবল অ্যান্ড টক্সিক কম্পাউন্ড উইথ এ প্লিজেন্ট ফ্রুইটি অর্ডার। এক বেশ মানে ফলের গন্ধের মতো আসবে। উইথ এ সুইটিস্ট বার্নিং টেস্ট, এটা একটা সুইটিস্ট মিষ্টি জাতীয় এবং বার্নিং টেস্ট। হ্যাঁ, এবং এটা মানুষ আদিম যুগ থেকে এটাকে আমরা ব্যবহার করে থাকি, তাই নাকি? অনেক কাজে এটা ব্যবহার করা, আমরা সে কথা পরে আসবো। তাহলে এটা কী ধরনের কালার? এটা ফিজিক্যাল প্রপার্টিস কি পরীক্ষায় লিখতে থাকে? ইট ইজ এ ট্রান্সপারেন্ট, কালারলেস, ভোলাটাইল, ফ্লেমেবল, টক্সিক কেমিক্যাল কম্পাউন্ড উইথ এ প্লিজেন্ট ফ্রুইটি অর্ডার, ফলের মতো গন্ধ, উইথ এ সুইটিস্ট বার্নিং টেস্ট। এর বয়লিং পয়েন্ট 78.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট 130 ডিগ্রি সেলসিয়াস। molecular formula আমরা জানি C2H5OH. This is the physical properties of the alcohol. এখন ক্লাসিফিকেশন, আমরা কি ভাবে এটাকে ক্লাসিফিকেশন করতে? আমরা এই অ্যালকোহলকে কিন্তু আমরা আসলে অ্যালকোহলিক বেভারেজ হিসেবে ব্যবহার করি। আমরা একটু পানীয়, আমরা খাবার পানীয় হিসেবে আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বেভারেজ বলে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনসেন্ট্রেশন অফ দি অ্যালকোহল, আমরা বাজারে যেসব অ্যালকোহল পাবো তা usually contains 95% of ethyl alcohol, 95% of ethyl. তাহলে এই একটা ক্লাসিফিকেশনের মধ্যে কী হলো? যদি ওয়াটারি সলিউশন কন্টেইনিং 95% of alcohol, দ্যাট ইজ ইথানল, একটা অ্যাবসোলিউট অ্যালকোহল। এটা ভাগ করি আমরা অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট সত্যিকারের, কনটেইনস 95% alcohol, 9.95% ফাইট স্পিরিট অ্যালকোহল। তারপরে বলছিল মেথিলেটেড স্পিরিট, আমরা বলছিলাম অনেক ধরনের স্পিরিট ব্যবহার করি আমরা অ্যালকোহল, তার মধ্যে একটা হলো মেথিলেটেড স্পিরিট, কন্টেইনস 95% অ্যালকোহল অ্যান্ড 5% উড ন্যাপথা। আমরা এটা সাধারণত এই কাঠের কাজে ব্যবহার করে থাকি, বার্নিশিংয়ের কাজে এটা ব্যবহার করে থাকি। মেথিলেটেড স্পিরিট 5% প্লাস 5% উড ন্যাপথা। এরপরে আসে অ্যালকোহলিক বেভারেজ, সর্বাধিক ব্যবহৃত হয় অ্যালকোহলিক বেভারেজ। সব বেভারেজ মানে শরবত, অ্যালকোহলিক বেভারেজ মানে শরবত জাতীয় জিনিস। হ্যাঁ, শরবত কী করি আমরা? পানির মধ্যে তোমার সুগার দিই, তারপরে তাকে একটু সুন্দর করে দিই ইত্যাদি, ফ্লেভারিং এজেন্ট বা কালারিং এজেন্ট, এটা শরবতে। ঠিক একই রকম অ্যালকোহলিক বেভারেজ, এর ইজ এ মিক্সচার অফ অ্যালকোহল, ওয়াটার অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ কনজেনার, সুগন্ধি। আর কী কী দিলাম? অ্যালকোহলিক বেভারেজটা কী বলা হবে? ইট ইজ এ মিক্সচার অফ অ্যালকোহল, ওয়াটার অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ, দ্যাট ইজ দ্য ফ্লেভারিং টেন্স। কনজেনার্সগুলো কী কী? হোয়াট আর দিস কনজেনার্স উই ইউজ? হ্যাঁ, দ্যাট ইজ প্রোপাইল অ্যালকোহল, অক্টাইল অ্যালকোহল, গ্লিসারিন, অ্যালডিহাইড, কিটোন, পাইরোজেন্স এক্সেট্রা। তাহলে কী হলো? অ্যালকোহলিক বেভারেজটা কি? যে মিক্সচার অফ ওয়াটার অ্যালকোহল প্লাস স্মল অ্যামাউন্ট অফ কনজেনার্স। কনজেনার্সের নামগুলো আমরা সাধারণত জিজ্ঞেস করি, হঠাৎ কনজেনার্স, প্রোপাইল অ্যালকোহল, অক্টাইল অ্যালকোহল, গ্লিসারিন, অ্যালডিহাইড, কিটোনস এক্সেট্রা। দিস আর দ্য অ্যালকোহলিক বেভারেজ। এখন বেভারেজগুলো করে নাম বলো। বেভারেজ ইনক্লুড কি? বিয়ার, ডিস্টিল স্পিরিট, লাইকর, ওয়াইন, ভোদকা, র্যাম, শ্যাম্পেন্স। দিস আর দ্য অ্যালকোহলিক বেভারেজ। টাইপস অফ দ্য বেভারেজ, এই যে বেভারেজটা আমরা ব্যবহার করি অ্যাকর্ডিং টু, আমরা এর আগে যেমন পরে আসলাম অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন, আমরা বলছি কত? 99.95% থেকে শুরু। ঠিক বেভারেজেরও ওইভাবে একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। সবচেয়ে কম পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইজ প্রেজেন্ট ইন বিয়ার, লেগার অর স্টাউট।
কি কটা হলো যে বিয়ার, আমার সাথে কমনলি তোমরা সবাই বিয়ারের নাম জেনে থাকবা, এর কনসেন্ট্রেশন হলো 4 to 8%। টেবিল ওয়াইন আছে, টেবিল ওয়াইন হলো আনফর্টিফাইড, এগুলো সাধারণত 9 to 12%। স্পিরিট, এই স্পিরিটগুলোর মধ্যে আছে কি ব্র্যান্ডি, জিন, হুইস্কি, এগুলো সাধারণত 40 থেকে 45%। হ্যাঁ, রাম, লাইকর 50 থেকে 60%, অ্যান্ড ভোদকা 60 থেকে 65% বা 69%। হ্যাঁ, সো দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ দি বেভারেজ। কী কী বললাম? বিয়ার, টেবিল ওয়াইন, বিয়ার হলো 4 to 8%, টেবিল ওয়াইন হলো 9 to 12%, স্পিরিটের মধ্যে ব্র্যান্ডি, জিন অ্যান্ড হুইস্কি 40 to 50%, রাম, লাইকর 50 to 60%, অ্যান্ড ভোদকা 60 to 65 to 9%। আচ্ছা, সো দিজ পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ডিফাইন বেভারেজ, হোয়াট ইজ বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ কী, এবং ক্লাসিফাই ইট। পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট, আমরা ভাইবাতে ধরি, রিটেনই থাকে, ইম্পর্টেন্ট। তারপরে আমরা এই যে বেভারেজটা পাই, বেভারেজ আবার কিছু কমার্শিয়াল বিষয় আছে, বাজারে যখন বিক্রি হবে তখন প্রুফ হিসেবে বিক্রি হয়। অ্যালকোহলিক প্রুফ, এটা একটা ধরনের মেজারমেন্ট। কী মেজারমেন্ট? ধরো এক বোতল তোমার একটা কন্টেনারের মধ্যে বাজারে মার্কেটে গেলে আমরা একটা মিক্সচার পাবো, শরবতের মিক্সচার, দ্যাট ইজ অ্যালকোহলিক মিক্সচার, দ্যাট ইজ দ্য অ্যালকোহলিক বেভারেজ। এই বেভারেজের মধ্যে কতটুকু অ্যালকোহল আছে আর কতটুকু পানি আছে। আমরা তো বলছি যে বেভারেজ মানে কি, অ্যালকোহল প্লাস পানি, ওয়াটার, সাম কন্টেনার্স। তাহলে এই বোতলের মধ্যে, এই কন্টেনারের মধ্যে যে পরিমাণে এই তোমার অ্যালকোহলিক বেভারেজ আছে, তার মধ্যে কত পরিমাণে অ্যালকোহল আছে, এটা আমাদের জানতে হবে। তো এটাকে সাধারণত, এটা আবার ইংল্যান্ডের এক ধরনের, ইউনাইটেড স্টেটসে, যদিও ইংল্যান্ডে এরা প্রথম তৈরি করে, তো এটা মোরলেস কি বলবো আমরা, টোয়াইস দ্য, অর্থাৎ যে পরিমাণের অ্যালকোহল আছে তাকে 2 দিয়ে গুণন করলে মাল্টিপ্লিকেশন অফ অ্যালকোহল প্রেজেন্ট বেভারেজ মাল্টিপ্লাই বাই 2, তাহলে সেটা হবে প্রুফ। হ্যাঁ, সেটা হবে প্রুফ মাল্টিপ্লাই বাই 2। অর্থাৎ যদি 40% থেকে থাকে, যদি বলি যে এর মধ্যে কন্টেন্ট কত হচ্ছে 40%, তাহলে 40কে 2 দিয়ে গুণ করলে তাহলে প্রুফ হবে কত, 80। অথবা 80 যদি থাকে, যে বোতলে আছে প্রুফ ইজ 100, তাকে কী করবো, 2 দিয়ে ভাগ করলে আমি অ্যালকোহলিক কনসেন্ট্রেশন পাবো, অ্যামাউন্ট অফ অ্যালকোহল প্রেজেন্ট ইন দ্য কন্টেইনার। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50% আছে হলো এই তোমার অ্যালকোহল ইন দ্য বেভারেজ। এই আর কিছু না, দিস ইজ দ্য অ্যালকোহলিক প্রুফ অর অ্যালকোহলিক বেভারেজ। একটু পার্থক্য ইউনাইটেড স্টেটসের, এই যে আমি যেটা বললাম যে 2 দিয়ে গুণন করলে অ্যালকোহল প্রেজেন্ট ইন দ্য বোতল মাল্টিপ্লিকেশন বাই 2 ইজ দ্য প্রুফ অফ দি বেভারেজ। এটা হলো ইন দ্য ইউনাইটেড স্টেটস। আর ইউনাইটেড কিংডমে একটু কম, অর্থাৎ 1.75। হ্যাঁ, 2 দিয়ে গুণনের দরকার নেই, 1.75 দিয়ে মাল্টিপ্লিকেশন করে যেটা হবে সেটা হবে ব্রিটিশ। একটু ডিস্টার্ব হচ্ছে মাঝে মধ্যে দেখছি। আচ্ছা, তাহলে এটা হলো অ্যালকোহলিক বেভারেজ। তাহলে 2 দিয়ে গুণন অথবা 2 দিয়ে ভাগ, প্রুফ থাকলে 2 দিয়ে ভাগ করব, আর অ্যালকোহল থাকলে তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। বাট এর মধ্যে পার্থক্য 2 মাল্টিপ্লিকেশন বাই 2, আর এটা হলো মাল্টিপ্লিকেশন বাই 1.75 অথবা ডিভাইডেড বাই 1.75। হ্যাঁ, দিস ইজ দ্য প্রুফ। আচ্ছা, প্রুফ যদি বেশি হয় তাহলে বলবো স্ট্রঙ্গার স্পিরিট। যত বেশি প্রুফ হবে তার মানে অ্যামাউন্ট অফ অ্যালকোহল প্রেজেন্ট ইন দ্য কন্টেনার ইজ ম্যাক্সিমাম, তাই না? তাহলে এটাকে বলবো স্ট্রঙ্গার প্রুফ। আর যদি কম থাকে তাহলে আন্ডার প্রুফ, মানে কম, 40 কম, 80 কম, তাহলে 40 হবে। দিস ইজ দ্য আন্ডার প্রুফ, মানে ওভার, বেশি। তাহলে অ্যামাউন্ট অফ অ্যালকোহল প্রেজেন্ট ইন দ্য কন্টেনার অর বেভারেজ
ইজ ম্যাক্সিমাম, তাহলে স্ট্রঙ্গার, আর যদি মিনিমাম থাকে তাহলে বলবো আন্ডার প্রুফ। এরাক, আমাদের যে তোমরা নিশ্চয়ই বাংলা নাম জানো, তারি। তারি ইজ এ জুস, কোত্থেকে আসে? এই যে পাম গাছের শীষ থেকে যে জুস নেওয়া হয়, যেমন আমরা খেজুর গাছের নেই, পাম গাছের নেই, হ্যাঁ, তাহলে সাধারণত এই রাইস থেকে বা সুগার মিলের আমরা জাগারি থেকে, কেরুয়ান কোম্পানি জাগারি থেকে নেয় এগুলা, হ্যাঁ, তো এগুলোকে বলা হবে হলো, অর্থাৎ এটা আমাদের লোকাল মেড, এটা লোকালি মেড, নেম হলো তারি। এটা কিন্তু টক্সিক অনেক বেশি, অ্যাজ হুইস্কির কত পার্সেন্ট বললাম? 40 to 50%, এর পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইজ 40 ব্রডকাস্ট। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য তারি। তাহলে এটা তো একটা লোকাল নেম আমাদের। হ্যাঁ, এটা এটা সাদা কোত্থেকে আসে? দি জুস কালেক্টেড ফ্রম দ্য পাম ট্রি অর রাইস অর জাগারি, তারি। এর কনসেন্ট্রেশন কত? অ্যালকোহলিক কনসেন্ট্রেশন ইজ 40 to 50% অফ অ্যালকোহল ইজ প্রেজেন্ট। এখন এই যে অ্যালকোহল, আমরা অ্যালকোহল এত পরিচিত, আমরা কিন্তু মানুষের গাল দেই মদখোর, তাই না? তার মানে মদ যারা খায়, অ্যালকোহলের বাংলা নাম হলো মদ। মদ বলতে আমরা খারাপই, সাধারণত আমাদের দেশে খারাপ লোকজন বা তাদের খুব ভালো কোয়ালিটি না, অবশ্যই বলবো ভালো কোয়ালিটি না, তারাই সাধারণত এগুলো খেয়ে থাকে। আচ্ছা, আমাদের দেশে তো খাই না, তাও অ্যাফ্লুয়েন্ট সোসাইটির কেউ কেউ এরকম যারা বিপদে যায় তারা এগুলো খায়, ঠিকই আছে। আচ্ছা, তাহলে এটা কি কাজে আমরা ব্যবহার করি? আমরা বললাম অ্যালকোহলিক বেভারেজ, এই অ্যালকোহলিক বিয়ার থেকে শুরু করে হুইস্কি, ভোদকা, রাম, শ্যাম্পেঞ্জ, এগুলো সব আমরা এটা ব্যবহার করে থাকি, এটা অ্যালকোহলিক বেভারেজ। আর কি এটা অ্যান্টিসেপটিক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আর ইদানিং তো আমরা এই করোনা ক্রাইসিসে আমরা স্যানিটাইজার, যে হ্যান্ড স্যানিটাইজার বলো, যত রকমের স্যানিটাইজার আমরা পাই, তা কিন্তু 70% অফ দি অ্যালকোহল ইজ ইউজিং হিয়ার। সুতরাং এখন নাও ডেজ অ্যালকোহল খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয় একটা কেমিক্যাল হিসেবে আমরা ব্যবহার করছি আর কি। এছাড়া এই অ্যালকোহল কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরো ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি। কি? মিথাইল অ্যালকোহল যখন আমরা পয়জনিং হবে তখন আমরা ইথাইল অ্যালকোহল, আমরা পরে বলবো, তোমাদের কী মেকানিজমটা কী সেটা আমি পরে জানানোর চেষ্টা করব। তাহলে ট্রিটমেন্ট অফ আদার অ্যালকোহল লাইক মেথিলেটেড স্পিরিট, অতএব অ্যালকোহলের ইউজ একটা পয়জনিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। মিথাইল অ্যালকোহল যদি পয়জনিং হয় তাহলে ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিডোট হিসেবে আমরা ব্যবহার করব কি? ইথাইল অ্যালকোহল। এছাড়া ইট ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট অফ পেইন্ট, টিংচার অ্যান্ড পারফিউমসে, দেখো তোমরা পারফিউম, বডি স্প্রে, এগুলো তো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। মেডিসিনাল ইউজ আছে, অ্যানেস্থেশিয়া এর জন্য এটা আমরা ব্যবহার করি। আগে তো অ্যালকোহল দিয়ে, ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা জিয়ে দিতাম, মুখে মাস্ক দিয়ে উপরে সেটায় দিলে পেশেন্ট উইল কাম ডাউন অ্যান্ড সিএনএস ফাংশন উইল বি ডিপ্রেসড অ্যান্ড স্লিপ হবে, তারপর অপারেশন করা হবে। এই সুতরাং এটা মেডিসিনাল ইউজ আছে, অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। স্ক্লেরোজিং এজেন্ট যেমন সিস্টিক হাইগ্রোমাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইট ইজ এ ট্রু অ্যাফ্রোডিসিয়াক, এর একটা ব্যবহার করতে পারি। আচ্ছা, অ্যাজ এ ফিউয়েল অফ কার অ্যান্ড রকেট আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের দেশে কারে তো আমরা অকটেন ব্যবহার করে থাকি, পেট্রোল ব্যবহার করে থাকি। পৃথিবীর অনেক দেশ আছে, যেমন ধরো ব্রাজিল, এখানে কিন্তু ভুট্টা বা রাইস থেকে এরা ইথাইল অ্যালকোহল তৈরি করে, এবং এগুলো আমরা যেমন পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পাই, ঠিক ওই সব দেশে তারা এই ইথানল এটা ব্যবহার করে, কারে ফুয়েল হিসেবে ব্যবহার করে থাকে। আমাদের দেশে না, আমাদের দেশে কেরোসিনও না, অকটেন, পেট্রোল এসব ব্যবহার করে থাকে। আচ্ছা, এছাড়া ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে নানা কেমিক্যালস তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করে থাকি, ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। সো অল দিস আর দ্য ইউজেস অফ দি ইথানল, ভেরি ইম্পর্টেন্ট। ইথানল ভালো কাজেও ব্যবহার করা হয়, এটা অবশ্যই। আচ্ছা, এখন আমরা এই ইথাইল অ্যালকোহল কেন আমরা পড়ি? যেটা আমরা খাওয়ার পরে কিছু হেলথ হ্যাজার্ডস হয়, হ্যাঁ, সেই হ্যাজার্ডসের কারণে আমরা এই ফরেনসিক মেডিসিনে আমরা ইথাইল অ্যালকোহল আমরা পড়ছি। তাহলে আমরা কিভাবে খাই?
আমরা জানি ড্রিঙ্কস তোমরা খাও সাধারণত কি, এই যে সফট ড্রিঙ্কস, তাই না? সফট ড্রিঙ্কস খাই আমরা, কি কোকা কোলা, কোকা ইত্যাদি। এখন বিয়ারও একটা সফট ড্রিঙ্কস, আমরা তো এই ভাগ করলাম। তাহলে সফট ড্রিঙ্ক, মডারেট ড্রিঙ্ক অ্যান্ড হার্ড ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক, বিয়ারে কতখানি থাকে অ্যালকোহল কনসেন্ট্রেশন? 4 to 8%। এই জন্য এটাকে আমরা, অর্থাৎ কম পরিমাণের অ্যালকোহল প্রেজেন্ট, দ্যাট ইজ আন্ডার প্রুফ, প্রেজেন্ট ইন দ্য বেভারেজ ইজ নোন অ্যাজ দ্য কি সফট ড্রিঙ্ক। আচ্ছা, তাহলে মডারেট ড্রিঙ্ক কি? তার মানে 4 to 8% এর বেশি, 10 to 20% যদি অ্যালকোহল থাকে তাহলে তাকে বলবো আমরা হলো মডারেট ড্রিঙ্ক, দ্যাট ইজ ওয়াইন অ্যান্ড শ্যাম্পেন্স, এগুলো হলো 10 to 20%। হার্ড ড্রিঙ্ক কাকে বলে? যাতে অনেক বেশি থাকে, হুইস্কি, র্যাম, ব্র্যান্ডি, জিন, এগুলো যেমন 40 to 50% অর মোর, 60%, 65%, 9%, এগুলো ভোদকা 9%। এই তাহলে আমরা কয় ধরনের পেলাম? 3 ধরনের আমরা ড্রিঙ্ক পেলাম। একটা সফট ড্রিঙ্ক, মডারেট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক 4 to 8%, মডারেট ড্রিঙ্ক 10 to 20%, অ্যান্ড হার্ড ড্রিঙ্ক হলো 40 to 50%। সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দিবা, হ্যাঁ, বিয়ার, ওয়াইন অ্যান্ড শ্যাম্পেন অ্যান্ড হুইস্কি, ব্র্যান্ডি, জিন, এগুলো। তাহলে ড্রিঙ্ক ফ্যাটাল ডোজ অ্যান্ড পিরিয়ড ফর এ নন অ্যাডিক্ট। আসলে এর কোনো সাধারণত অ্যালকোহল খেয়ে মানুষ ইনস্ট্যান্টলি মারা যায় খুব কম, হ্যাঁ, খুব কম। এই জন্য ফ্যাটাল, নন অ্যাডিক্ট যারা আমরা খাই না তাদের জন্য কিন্তু আমি কিন্তু খেতেই পারবো না, তুমিও নিশ্চয়ই খেতে পারবে না। যারা হ্যাবিচুয়েটেড তারা এটা খেতে পারে। তাহলে ফর এ নন অ্যাডিক্ট 150 ml অফ অ্যাবসলিউট অ্যালকোহল যদি একসঙ্গে খায় তাহলে মে প্রডিউস ফ্যাটালিটি, তার মানে সেই মানুষটা মারা যেতে পারে। আর ফ্যাটাল পিরিয়ড ডেথ অকার উইদিন সাধারণত 24 ঘন্টা বা 1 দিন বা 1.5 দিন 2 দিন লাগতে পারে। সো ফ্যাটাল ডোজ অ্যান্ড ফ্যাটাল পিরিয়ড গেল। এখন এই অ্যালকোহলের কিছু মেজারমেন্ট আমি তোমাদের বলবো। মেজারমেন্ট, হ্যাঁ, যেমন কিছু কিছু টার্ম আছে। ইউনিট অফ অ্যালকোহল, হোয়াট ইজ ইউনিট? 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, এরকম কিছু ভাগ করা আছে। কত ইউনিট আমরা খেতে পারি, কতটুকু খাওয়া উচিত, কতটুকু উচিত না, এই জন্য কি ইউনিটে ভাগ করা হয়। 1 ইউনিট অফ অ্যালকোহল মানেই হলো 10 গ্রাম অফ পিওর ইথানল। হ্যাঁ, 1 ইউনিট অফ অ্যালকোহল মিনস 10 গ্রাম অফ পিওর অ্যালকোহল। আরও এইভাবে ভাগ করতে পারি, 1 ইউনিট অফ অ্যালকোহল ইজ ইকুয়াল টু, আমরা বললাম বিয়ার, যেটা কম পরিমাণে, আন্ডার প্রুফ, কম পরিমাণে অ্যালকোহল থাকে, 4 to 8%। তাহলে 1 ইউনিট অফ অ্যালকোহল ইজ ইকুয়াল টু 300 ml অফ বিয়ার, 300 ml of beer. আমরা বললাম 1 unit of alcohol is equal to 10 gram of pure ethanol is equal to 300 ml of beer or 100 ml of table wine or 100 ml of table wine. তাহলে আমরা 3টা ভাগ করলাম। একটা হলো 1 unit of alcohol is equal to 10 gram of pure ethanol is equal to সমান 300 ml of beer সমান 100 ml of table wine, that is whiskey, হ্যাঁ, ইত্যাদি। তাহলে এই জন্য আমরা কি ইউনিট বলি। ইউনিট কেন বলি? যে আমাদের মদ খাওয়া বা অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের কোনো নাই, যে পারমিশন নেই যে এতটুকু খাওয়া উচিত বা অনুচিত, উচিত না কোনোটাই। তারপর আমাদের দেশের তুলনা না, এটা অন্য দেশে যারা এটা হ্যাবিচুয়েটেড, ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন যেহেতু হ্যাবিচুয়েটেড, তারা এটা খায়। এই জন্য আমরা এটাকে একটু ক্লাসিফিকেশন করে দেই, হ্যাঁ, যে 21 ইউনিট পার উইক, অর এক সপ্তাহে হলো 21, তার মানে একদিনে হলো 3 × 7 = 21, 3 ইউনিট পার ডে ফর এ মেন। একজন মানুষ কি খেতে পারে? 3 ইউনিট অফ অ্যালকোহল নিতে পারবে সেফলি। ইন কেস অফ মেল, একজন পুরুষ মানুষ 21 ইউনিট পার উইক অর 3 ইউনিট পার ডে এরা নিতে পারবে, অথবা 200, আমরা তো বলছি যে 1 ইউনিট মানে হলো 10 গ্রাম, তাহলে কত হবে? 210 গ্রাম অফ অ্যালকোহল হবে। এটা হবে সেফ লিমিট। মানে কি?
এতে কোনো ক্ষতি হবে না। ক্ষতি কি হবে না? অবশ্যই ক্ষতি হতে হবে। আমরা বলছি কোনো অ্যালকোহল কোনোভাবে খাওয়া উচিত না, এটাই আমরা বলবো। কিন্তু তারা যেহেতু খায়, ওরা দেখা যায় যে 3 ইউনিট করে খেলে প্রতিদিন যে ক্ষতি হয়, তাতে আলটিমেটলি এই লিভার সিরোসিস, হয়তো শেষ পর্যন্ত লিভার সিরোসিস নাও হতে পারে। এই জন্য লিমিটেশনটা অ্যাকচুয়ালি দি ফাংশন অফ দি লিভারের ফাংশনটা তখন পর্যন্ত ঠিক থাকে। এই জন্য এটাকে পারমিটেবল, যে এই পরিমাণে খেলে লিভারটা তেমন ক্ষতি হবে না, এরকম বলতে পারো। আর এটা হলো পুরুষ মানুষের বেলায়। তাহলে মেয়েদের বেলায়, ফিমেলদের বেলায় 1 ইউনিট করে কম, তার মানে 14 ইউনিট ইন এ উইক, তার মানে 1 সপ্তাহে 14 ইউনিট। তাহলে প্রতিদিনে 7 দুগুণে 14, 2 ইউনিট পার ডে ফর এ ওমেন। অথবা তুমি 140 গ্রাম, তারা ছিল 210 গ্রাম, এটা হলো 140 গ্রাম অফ অ্যালকোহল। আচ্ছা, 1 ড্রিঙ্ক, আমরা অনেক সময় ড্রিঙ্ক বলি। কি 1 ড্রিঙ্ক মানে কি? 1 ড্রিঙ্ক মানে 12 আউন্স অফ বিয়ার, ওর 1.5 আউন্স হলো 80 প্রুফ ডিস্টিল স্পিরিট। এটা যদি নেই আমরা একসঙ্গে খাই, তাহলে বলো 1 ড্রিঙ্ক। তার মানে 12 আউন্স, 16 আউন্সে 1 পাউন্ড, মনে রাখতে হবে। 12 আউন্সে প্রায় 1 পাউন্ডের কাছাকাছি যদি ডেইলি তুমি বিয়ার খাও, তাহলে ধরে নেওয়া লাগবে যে এটা কোনো ক্ষতি হবে না। তাই কি 1 ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক পরিমাণে ড্রিঙ্ককে বলবো আমরা, কোয়ান্টিটিকে বলবো 1 ড্রিঙ্ক। তাহলে মডারেট ইউজ ফর দ্য মেন কত বললাম আমরা? 2 ড্রিঙ্ক পার ডে, অ্যান্ড ওমেন 1 ড্রিঙ্ক পার ডে, মোটামুটি সেফ লিমিট। তার মানে পুরুষরা দিনের মধ্যে 2 বার খেতে পারবে এই রকমের ড্রিঙ্ক, আর মেয়েরা অনলি 1 অ্যাট সিঙ্গল টাইম। এটা হলো ড্রিঙ্ক, সেফ লিমিট। এখন আমরা যারা খাই, স্পেকট্রাম অফ অ্যালকোহল ইউজ কি? তোমরা অনেকেই সিগারেট খাও, অনেকে আমরা বলি মানে সিগারেট স্মোকার, কি চেইন স্মোকার, মানে একটার পর একটা খাচ্ছে, এরকম বলি। আর কি স্পোরাডিক, কখনো খাই কখনো খাই না সিগারেট, এরকম ভাগ করি আমরা। যেমন অ্যালকোহলকে ওইভাবে স্পেকট্রাম অফ ইউজার্স আমরা বলি। যেমন ধরো নন ড্রিঙ্কার্স, যারা খায় না তাদেরকে আমরা কি বলবো? নন ড্রিঙ্কার্স। হ্যাঁ, তারপরে বলবো সোশিয়াল ড্রিঙ্কার। সোশিয়াল ড্রিঙ্কার মানে বন্ধু বান্ধব আসলে একটু খাই, না হলে খাই না, এটাকে বলবো সোশিয়াল ড্রিঙ্কার্স। সোশিয়ালি। এই সোশিয়ালি যে ড্রিঙ্ক করে, সেটা হলো মোর দেন লেস দেন 4 ইউনিট পার ডে। কত বললাম? 4 ইউনিট করে যদি পার ডে হয়, তাহলে এটাকে বলবো সোশিয়াল ড্রিঙ্ক। হ্যাঁ, 4 ইউনিট, আমরা বলছিলাম 2 ইউনিট, 3 ইউনিট, তার চেয়ে কিন্তু একটু বেশি, 4 ইউনিট পার ডে। আর তাহলে নন ড্রিঙ্কার, সোশিয়াল ড্রিঙ্কার্স, হেভি ড্রিঙ্কার্স, রেগুলারলি অ্যান্ড হেভিলি, মানে অনেক বেশি করে খাই, হ্যাঁ, তাহলে এটাকে বলে হেভি ড্রিঙ্কার। মেন আমরা বলছিলাম কি নট হার্মফুল, কত পড়ছিলাম? 3 ইউনিট পার ডে। এরা একটা ডাবলেরও বেশি খাবে, 7 ইউনিট, মোর দেন 7 ইউনিট পার ডে। মেনরা যখন মোর দেন 7 ইউনিট অফ অ্যালকোহল ইজ কনজিউম বাই এ ম্যান পার ডে, তাকে বলবো আমরা হেভি ড্রিঙ্কার্স। আর ওমেনদের বেলায় তার চেয়ে 2 ইউনিট কম, দ্যাট ইজ গ্রেটার দেন 5 ইউনিট পার ডে। এটা হলো হেভি ড্রিঙ্কার্স। আর বিঞ্জ ড্রিঙ্কার মানে ইরেগুলারলি হেভিলি, মানে কখনো বেশি কখনো কম, তার কোনো হিসাব নেই, একে বলবে বিঞ্জ ড্রিঙ্কার। তাহলে আমরা কয় ধরনের পেলাম? 4 ধরনের, 5 ধরনের পেলাম। হ্যাঁ, একটা হলো নন ড্রিঙ্কার, সোশিয়াল ড্রিঙ্কার, হেভি ড্রিঙ্কার, অ্যান্ড হলো বিঞ্জ ড্রিঙ্কার। 5 নম্বরে আসো তুমি, হলো অ্যালকোহল অ্যাবিউজার। অ্যাবিউজার মানে অ্যালকোহল তো টোটালি অ্যাবিউজার, মানে অ্যাবনর্মাল ইউজ অফ অ্যালকোহল ইজ দ্য অ্যাবিউজার। ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল আর সোশ্যাল প্রবলেম তৈরি করে, ডিপেন্ডেন্ট অ্যাডিকশন তৈরি হয়। হ্যাঁ, সো অ্যালকোহল অ্যাবিউজার এরা। তারপরে ডিপেন্ডেন্ট মানে অ্যাডিক্টেড। এইসব অ্যালকোহল খেতে খেতে এমন অ্যাডিকশন হয়ে যায় যে মানে সে মানে আত্মীয় স্বজনকে বাধ্য করে টু গিভ হিম দি সাপ্লাই অফ অ্যালকোহল, তাই না? এই হলো অ্যাডিকশন হয়ে যায়, এটা কম্পালসিভ অ্যাডিকশন, কম্পালসিভলি। আচ্ছা,
এখন অ্যালকোহল, তুমি যখন অ্যালকোহল খাচ্ছ, আমরা যখন অ্যালকোহল খাই ওরালি, কি হয়, মুখ থেকে যায় কোথায়, ইসোফেগাস, তারপরে স্টমাক, তারপরে সেখান থেকে ইন্টেস্টিন যায়, তারপরে কোনো রেসিডু হয়। একটা কথা মনে রাখতে হবে, এই যে অ্যালকোহলের মলিকুলার খুবই ছোট, যার ফলে ইট ডাজ নট রিকোয়ার এনি ডাইজেশন প্রায়ার টু অ্যাবজর্পশন, তাই না? অ্যালকোহলের কোনো ডাইজেশন লাগবে না প্রায়ার টু অ্যাবজর্পশন। সুতরাং দিস অ্যাবজর্পশন স্টার্ট ফ্রম দ্য ওরাল ক্যাভিটি, অর্থাৎ মাউথ, মুখের মধ্যে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিউকাস মেমব্রেনগুলো দিয়ে এরা ভিতরে ঢুকে যাবে, অ্যাবজর্পশন হওয়া শুরু করবে, ঠিক আছে? ইট উইল স্টার্ট ফ্রম দ্য ওরাল ক্যাভিটি অর মাউথ, মুখ থেকে এরা শুরু করবে অ্যাবজর্পশন হওয়ার জন্য। কী জন্য, কেন এখান থেকে অ্যাবজর্পশন হয়? কারণ এটা ইট ডাজ নট রিকোয়ার এনি ডাইজেশন প্রায়ার টু অ্যাবজর্পশন, এটা হজমের প্রয়োজন নাই, স্টার্ট মুখ থেকে এটা শুরু হবে। তাহলে এখান থেকে শুরু হলো মুখ থেকে, তারপরে ইসোফেগাস থেকে এটা অ্যাবজর্পশন হবে, স্টমাক থেকে অ্যাবজর্পশন হবে, তারপরে স্মল ইন্টেস্টিন, ডিওডেনাম, স্মল ইন্টেস্টিন, এবং ম্যাক্সিমাম হয় হলো ডিওডেনাম এবং জেজুনাম থেকে এটা ম্যাক্সিমামই এটা অ্যাবজর্পশন হতে পারে। এবং পিক কনসেন্ট্রেশন সাধারণত দেখি 1 থেকে 1.5 ঘন্টা আর মধ্যে 1 hour and 1.5 hours মধ্যে পিক কনসেন্ট্রেশন সর্বাধিক অ্যাবজর্পশন হয়ে যায়। এবং সাধারণত এর কনসেন্ট্রেশন যখন 10 to 20% থাকে, তখন এটা সবচেয়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হয়, আর কম হলেও হবে না, আবার বেশি হলেও ধীরে ধীরে অ্যাবজর্পশন হতে পারে। তাহলে অ্যাবজর্পশনের পিক কনসেন্ট্রেশন ইজ দ্য 10 to 20% অফ অ্যালকোহল। খাওয়ার পরে তাহলে মেটাবলিজম, এখন অ্যাবজর্পশন হয়ে গেলে এখন মেটাবলিজম ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় থাকে, হাউ ইথাইল অ্যালকোহল ইজ মেটাবোলাইজড। তার মানে ইথাইল অ্যালকোহল কিন্তু মোস্ট অফ দ্য ইথাইল অ্যালকোহল ইজ ডিটক্সিফাইড উইথিন দি লিভার, লিভারের মধ্যে এর মেটাবলিজম মোটামুটি ফিনিশড হয়ে যায়। অনলি তার চেয়ে বাকি থাকে ধরো 2 to 10% এক্সক্রিটেড আনসেন্ট, তাহলে লিভারের মধ্যে ম্যাক্সিমাম ধরো 95% অর মোর ইজ কী হয়, মেটাবোলাইজড ইন দ্য লিভার। যদি রেস্ট থাকে 2 to 10% আমরা বলি যে এর মধ্যেই থাকে, তাহলে এটা কী হয়, এক্সক্রিটেড থ্রু দি কিডনি, লাং, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড স্যালিভারি অ্যান্ড ম্যামারি গ্ল্যান্ডে এটা এক্সক্রিশন হতে পারে। এই তাহলে মেটাবলিজম কেমন হয়, ইথাইল অ্যালকোহল ইজ অক্সিডাইজড, কী হয়, অক্সিডাইজড বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম। আমরা জানি ইথাইল অ্যালকোহল ইজ অক্সিডাইজড বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম টু কনভার্ট টু এসিটালডিহাইড। তার মানে ইথাইল অ্যালকোহল থেকে এসিটালডিহাইড হলো ইন প্রেজেন্স অফ অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম। দিস এসিটালডিহাইড দেন কী হবে, ট্রান্সফার টু ফ্রি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল থেকে এসিটালডিহাইড, এসিটালডিহাইড থেকে কী হবে, ফ্রি অ্যাসিটিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম। একটা হলো অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড হয়, কী দেওয়া হয়, ইন প্রেজেন্স অফ কী কোএনজাইম, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, এডিএইচ বলি সংক্ষেপে, আমরা বলি এডিএইচ, এটাকে এডিএইচ বলি, এই কোএনজাইম থেকে এটাকে অ্যাসিটালডিহাইড বলে। অ্যাসিটালডিহাইড ট্রান্সফার টু কী হয়, কনভার্টেড টু ফ্রি অ্যাসিটিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ acetaldehyde dehydrogenase coenzyme, and then this free acetic acid transferred to acetic acid in acetic acid কি হয়, enters in general pool and oxidized by কি হয়, Krebs cell দিয়ে এটা কি হয়, কার্বন মনোক্সাইড অ্যান্ড ওয়াটার। সো দিস ইজ দ্য মেটাবলিজম অফ দি অ্যালকোহল। তাহলে কী বললাম আমি, অ্যালকোহল থেকে এসিটালডিহাইড ইন প্রেজেন্স অফ অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইম, দ্যাট ইজ ADH। এসিটালডিহাইড থেকে আসবে কোথায়, ফ্রি অ্যাসিটিক অ্যাসিড, কী দিয়ে, এসিটালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম, অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড ট্রান্সফার্ড টু অর কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার।
কী দেওয়া হয়? বাই দ্য ক্রেবস সেল। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এটা থাকে সাধারণত। আর দ্য মেটাবলিজম অফ অ্যাসিটিক তোমার ইথাইল অ্যালকোহল বা ইথানল। এই যে মেটাবলিজম বললাম, 90% অফ অ্যালকোহল ইজ অক্সিডাইজড ইন দ্য আমার লিভার, বাকিটুকু বললাম কি এক্সক্রেটেড ইন দ্য ইউরিন অ্যান্ড ইনহেল ইয়ার, এটা বললাম আর কি। তাহলে অন অ্যান অ্যাভারেজ সাধারণত দেখা যায় যে আমরা যে অ্যালকোহল খাই তা 12 আওয়ার ফর এ ম্যান কাম টু নর্মাল, মানে খাওয়ার 12 ঘন্টা পরে ওই মানুষটি তার মেটাবলিজম কমপ্লিট হয়ে যায়। সাধারণত সময় লাগে একদিন, তাই না? 12 আওয়ার টু 24 আওয়ার্সের মধ্যে এটা সাধারণত নর্মালে চলে আসে। আচ্ছা, এখন এই যে তোমার মেটাবলিজম হলো, দেখা যায় 1 গ্রাম অফ অ্যালকোহল yield 7 কিলো ক্যালোরি অফ এনার্জি পার গ্রাম অফ তোমার অ্যালকোহল। তার মানে এনার্জিটা কিন্তু অনেক বেশি। 7 কিলো ক্যালোরি অফ এনার্জি ইজ রিলিজড বাই 1 গ্রাম অফ অ্যালকোহল। এই যে বেশি পরিমাণের তোমার এনার্জি দেবার কারণে আমাদের শরীরের কিছু রিকোয়ারমেন্ট, খাবার চাহিদা কমে যায়। হ্যাঁ, খাবার চাহিদা কমে গেলে কী হয়, এই যারা এইসব খায়, অ্যালকোহল রেগুলারলি ড্রিঙ্ক করে, হ্যাঁ, তারা দেখা যায় যে সাফার ফ্রম ভিটামিন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস। কী জন্য? তারা ভাত কম খাবে, খাবার চাবে না, অরুচি হবে, সেই জন্য এটা খাবে না। আর যেহেতু তাদের এনার্জি যথেষ্ট পরিমাণ আছে, অতএব খাবার প্রয়োজন মনে হবে না। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ল্যাক অফ ভিটামিন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, অ্যান্ড দিস লিডস degenerative changes of the liver. This leads to degenerative changes of liver, causing liver cirrhosis. So there is a complication of chronic abuser of alcohol. সাধারণত দেখবা পেট মোটা হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় cirrhosis of liver. So this is a disadvantage of chronic alcohol abuser. সাধারণত দেখা যায় লিভার সিরোসিস অ্যান্ড ফলোড বাই দ্য সিএ লিভার। মোস্ট অফ দি পেশেন্ট ডাইজ ডিউ টু সিএ লিভার। আমরা বলি হিস্ট্রি নিয়ে দেখো, তার হয়তো অ্যালকোহল নেবার মতো হিস্ট্রি আছে, সিরোসিস অফ দ্য লিভার। এখন হোয়াট ইজ দ্য অ্যাকশন? অ্যালকোহলের কাজ কী? আমরা বলছি যে এটা একটা নার্কোটিক ড্রাগ। অল দি নার্কোটিক ড্রাগ হ্যাভ ইনিশিয়ালি কী হয়, এটা সিএনএসকে স্টিমুলেট করে, ফলোড বাই দ্য ডিপ্রেশন। ইউজুয়ালি কী হয়, স্টিমুলেট করবে, তাহলে ওয়েল নন স্টিমুল্যান্ট, ইট ইজ ওয়েল নন স্টিমুল্যান্ট বাট সিলেক্টিভ ডিপ্রেশন। তারপরে এটা কিন্তু ইউজুয়ালি এটা ডিপ্রেস করে। হ্যাঁ, এছাড়া অ্যালকোহল, তাহলে একটা গেল, এছাড়া অ্যালকোহল অ্যাক্টস অন নিউরাল সেল, এই যে নার্ভ সেলের উপরে কাজ করে ইন এ ওয়ে সিমিলার টু হাইপোক্সিয়া। এবং হাইপোক্সিয়া হলে আমাদের সেলগুলো কী করছে, সেলগুলো আর কাজ করতে, নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না। ঠিক সিমিলারলি এরা হাইপোক্সিয়ার মতো হয়ে এরা কাজ করে নিউরাল সেলে, যার ফলে সিএনএস ডিপ্রেশন দেখা যায়। অ্যান্ড ফ্রন্টাল লোবে এক ধরনের হয়, হ্যাঁ, তারপরে অক্সিপিটাল লোবে এক ধরনের হবে, ধরো যে ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব অ্যান্ড সেরিব্রাল ইয়েতে সেগমেন্টে হলেও এক ধরনের হবে। সুতরাং এগুলো নানা ধরনের সমস্যা হতে পারে ইন ডিউ টু অ্যাকশন অফ দ্য নিউরাল সেলস। আচ্ছা, অ্যাট ইনক্রিজিং কনসেন্ট্রেশন, আমি বললাম লোয়ার কনসেন্ট্রেশন, আরও যদি কনসেন্ট্রেশন বাড়তে থাকে, ইট ডিপ্রেস দ্য ব্রেন ফাংশন, তখন ব্রেন ফাংশন মোটামুটি সবগুলো ডিপ্রেসড হয়। ফাইনালি দি ভাইটাল সেন্টার কোথায় থাকে এগুলো? হ্যাঁ, ভাইটাল সেম প্রেজেন্ট ইন দ্য এই তোমার মিড ব্রেইন মেডাল অবলঙ্গটা। তাহলে আমরা কী কী ইয়াতে সেন্টার থাকে? কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার। আলটিমেটলি কার্ডিয়াক সেন্টার অ্যান্ড রেসপিরেটরি সেন্টার উইল বি ডিপ্রেসড অ্যান্ড দ্য পেশেন্ট উইল ডাই বাই কী হবে? রেসপিরেটরি ফেইলর অর কার্ডিওভাস্কুলার, অর্থাৎ অর কার্ডিও রেসপিরেটরি ফেইলর। তাহলে হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি সেন্টার, তোমার সার্কুলেটরি সেন্টার অথবা রেসপিরেটরি সেন্টার ফেল হয়ে সে মারা যাবে। এছাড়া ইট কজেস, এর আরেকটা অ্যাকশন আছে, কজেস পেরিফেরাল ব্লাড ভেসেলের উপরে রাখে ভেসো ডাইলেশন করে,
অর্থাৎ ক্যাপিলারিগুলো বড় হয়ে যায়। ক্যাপিলারি বড় হলে কী হয়, ইন দ্য স্কিন অ্যান্ড ইনক্রিজ হেমোরেজ, তার মানে হেমোরেজ হতে পারে এবং ব্লাড প্রেশার ফল করতে থাকবে। অ্যান্ড পেশেন্ট ফিল ইনিশিয়ালি কী হবে, একটু গরম হবে, তারপর আলটিমেটলি পেশেন্ট ঠান্ডা হয়ে যাবে, বিকাম কুলার। আর এর আরেকটা অ্যাকশন আছে, ইট অ্যাক্টস অ্যাজ এ টু অ্যাফ্রোডিয়াসিক, এভাবে কাজ করে। সো দিস ইজ দ্য অ্যাকশন অফ দি তোমার অ্যালকোহল উইদিন আওয়ার বডি। এক্সক্রিশন, তাহলে এক্সক্রিশন কী হবে, অ্যালকোহল ইজ এক্সক্রিটেড থ্রু কোন দিক দিয়ে আসবে, অল দ্য রুটস অফ এক্সক্রিশন। 90% ইজ এক্সক্রিটেড বাই দ্য লিভার, যেটা আমরা বললাম মেটাবোলাইজড হয়ে গেল। আর বাকি 5% থেকে এক্সক্রিটেড বাই ইউরিন আর এক্সক্রিটেড বাই দ্য ব্রেথ, নেগলিজিবল অ্যামাউন্ট ইজ এক্সক্রিটেড বাই দি সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভা, মিল্ক, টিয়ার অ্যান্ড ফিসেস, এগুলোতে আসতে পারে। সো দিস ইজ দ্য এক্সক্রিশন। আর আরেকটা বিষয় যে দেখবা, যারা এসব অ্যালকোহল খায় তাদের শরীরে কিন্তু এক ধরনের পিকুলিয়ার গন্ধ আসে অ্যালকোহল, ডিউ টু দি এক্সক্রিশন অফ অ্যালকোহল বাই দি স্কিন গ্ল্যান্ডস। আমাদের স্কিনের যে সিবেশিয়াস গ্ল্যান্ড আছে, এর মধ্যে ঢুকলে এটা একটা এক ধরনের পিকুলিয়ার স্মেল তৈরি হয়, যার ফলে অ্যালকোহল যদি ক্রনিক ইউজার অ্যালকোহল হয় দেখবা তার শরীর থেকে কিছুটা গন্ধ বের হয়ে আসে। ব্লাড অ্যালকোহল ইনটক্সিকেশন লেভেল, ব্লাড লেভেল অ্যান্ড ইনটক্সিকেশন। এই যে আমরা অ্যালকোহল খাচ্ছি, অ্যালকোহল খেলে ব্লাডের মধ্যে কত পার্সেন্ট অফ অ্যালকোহল আসে তার উপর নির্ভর করবে এসব ডিপ্রেশন, যেগুলো আমি বললাম যে কি নিউরাল সেলগুলোকে কীভাবে এরা ক্ষতিগ্রস্ত করে, কীভাবে কর্মক্ষমতা হারিয়ে দেয়, তা নির্ভর করবে কত পার্সেন্ট অফ অ্যালকোহল এখানে আছে। ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন, তার মানে অ্যামাউন্ট অফ ব্লাড প্রেজেন্ট in the amount of alcohol present in the blood in medical and legal purpose, তার মেডিকেল এবং লিগাল পারপাসের জন্য কত পরিমাণের ব্লাডের মধ্যে কত পরিমাণের অ্যালকোহল প্রেজেন্ট থাকবে সেটার একটা হিসাব আছে আমাদের কাছে। ইফেক্ট কত, যেমন ধরো 0 to 50 mg/%, যদি কনসেন্ট্রেশন 0 থেকে 50 মিলিগ্রাম হয় তাহলে দেখা যাবে যে মাইল্ড ইফেক্ট, very mild effect or no effect and euphoria. প্রথমেই বলছি আমরা it stimulate the central nervous system. ইউফোরিয়া কখন হবে, যখন এই লেভেলটা খুব কম থাকবে, অ্যালকোহলের লেভেলটা বাড়লে ইনিশিয়ালি যেটা হবে তাতেই হবে ইউফোরিয়া। এর চেয়ে একটু বেশি ধরো 50 to 100 মিলিগ্রাম হলে কন্ডিশন তারপরে আস্তে আস্তে ডেটোরিয়েট করে। যত বেশি পরিমাণে অ্যালকোহল প্রেজেন্ট ইন দ্য ব্লাড তত বেশি পরিমাণে এটা ডেটোরিয়েশন হবে। দেখা যাবে যে 50 to 100% হলে ইনহিবিশন হবে, তারপরে সব সিস্টেমে ইনহিবিশন হবে, ইনক্রিজ সেলফ কনফিডেন্স, ডিক্রিজ অ্যাটেনশন স্প্যান, স্লারিং অফ দ্য স্পিচ, তারপরে মাইল্ড ইনকোঅর্ডিনেশন, অল্টারনেশন অফ দ্য জাজমেন্ট, তারপরে ধরো স্ট্যাগারিং গেইট, হাঁটবে কেমন করে, নিস্টিগমাস হবে, এগুলো দিজ আর দ্য ফাইন্ডিংস। 100 to 150 মিলিগ্রাম যদি থাকে তাহলে আনফিট ফর স্কিল, অ্যাক্ট লাইক ড্রাইভিং করতে কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি বলো যে কত পার্সেন্ট অ্যালকোহল ব্লাডের মধ্যে থাকলে সে ড্রাইভ করে, নো পার্সেন্টেজ অফ অ্যালকোহল প্রেজেন্টিং উইদিন দি ব্লাড ইজ সেফ। সেটা 20% হতে পারে, 30% হতে পারে, কোনো পার্সেন্টই ড্রাইভারকে, এক কথায় ড্রাইভারদের ড্রিঙ্ক করা যাবে না। এটি এখন 100 to 1500 এটা আরও ডিমোশন করবে, অ্যাটেক্সিয়া হবে, ইম্পেয়ার মেমোরি হবে, স্লার্ড অ্যাকশন টাইম হবে, জাজমেন্ট কমে যাবে। 150 to 300 মিলিগ্রাম হলে আরও বেশি ইনটক্সিকেটেড হবে, লস অফ মাস্কুলার কোঅর্ডিনেশন হবে, স্ট্যাগারিং গেইট, মেন্টাল কনফিউশন, ড্রাউজিনেস, আলটিমেটলি এর টক্সিসিটি বাড়তে থাকবে। 300 to 400 মিলিগ্রাম% যদি হয় তাহলে দেখা যাবে যে স্টুপোর জাস্ট বিফোর ডেথ, পালস পাওয়া যাচ্ছে না, বিপি পাওয়া যাচ্ছে না, গার সোয়েটিং হচ্ছে, এরকম বলা হবে হলো স্টুপোর। অ্যান্ড 400 মিলিগ্রাম এবং অ্যাবাভ যদি থাকে তাহলে কী হবে, অ্যানেস্থেশিয়া প্রডিউসড হয়ে যাবে, ডিপ্রেশন, রেসপন্সেস, স্টিমুলেশন দিলে খুব রেসপন্স পাওয়া যাবে না, খুব হেভি স্টিমুলেশন দিলেও রেসপন্স পাওয়া যাবে না, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক ফেলিউর হয়ে এরা মারা যাবে।
সো দিস ইজ দ্য ব্লাড। এখন সিমটম কী, এখন অ্যালকোহল খেলে হোয়াট ইজ দ্য সিমটম? আমরা যেগুলো বললাম এগুলো দিজ আর দ্য সিমটম অফ অ্যালকোহল। হ্যাঁ, তো এটাকে আমরা যদিও ক্লিনিক্যালি ভাগ করি আমরা স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, তারপরে ধরো স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন অ্যান্ড স্টেজ অফ নার্কোসিস, ইনকোঅর্ডিনেশন অ্যান্ড স্টেজ অফ এক্সাইটমেন্ট বলছি কি, এটা সাধারণত ধরি আমরা 50 to 150 মিলিগ্রাম পার্সেন্ট অফ অ্যালকোহল। আমরা প্রথমেই বলছি ফিলিং অফ ওয়েলবিং, দ্যাট ইজ প্লেজার, ইউফেরিয়া, এগুলো থাকবে। ইনক্রিজ কনফিডেন্স এগুলো থাকলে, স্লারিং অফ স্পিচ এগুলো থাকবে। তাহলে আর কী হবে? রিডিউসেস অফ ভিজুয়াল অ্যাকুইটি, দেখবা চোখে একটু কম দেখছে। ইনক্রিজ সেক্সুয়াল ডিজায়ার্স, খাঁকা আননেসেসারি সেক্সুয়াল ডিজায়ার বাড়বে বলে মনে হবে। হ্যাঁ, বাট impairs the performance resulting prolonged intercourse without ejaculation. So prolongation of the sexual intercourse time এটা বাড়তে পারে। He will disclose the truth, মজার ব্যাপার হলো he will disclose the truth, অর্থাৎ সব সত্য কথা সে বলে ফেলবে, ভুল করেই বলে ফেলবে, মনের ভুলে সে সব। তার মানে এই রোমানে একটা কথা যা মনে আছে, চালু আছে, সেটা হলো ইন ভিনো ভ্যারিটাস, একে বলা ইন ভিনো ভ্যারিটাস, অর্থাৎ ইন ওয়াইন দেয়ার ইজ ট্রুথ, অর্থাৎ মদ খেলে মানুষ সত্য কথা বলে। হি উইল ডিসক্লোজ দ্য ট্রুথ, তার জীবনে যে সত্য ঘটনাগুলো হয়ে গেছে মদ খাওয়ার পরে দেখা যাবে এক পর্যায়ে সে তার সত্যগুলো সব ডিসক্লোজ করে ফেলে। এটাকে রোমানরা বলতো ইন ভিনো ভ্যারিটাস, দ্যাট ইজ ইন ওয়াইন দেয়ার ইজ ট্রুথ, হ্যাজ এ হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি, এর মধ্যে কিন্তু অনেক বড় রকমের সত্যতা এর মধ্যে রয়ে গেছে। তাহলে এটা একটা উল্লেখযোগ্য একটা দিক। সো দিজ আর দ্য ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ স্টেজ অফ ইউফেরিয়া। স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, আমরা যা বললাম এগুলো সবই থাকবে, এরপর ইনকোঅর্ডিনেশনটা বেশি থাকবে, অর্থাৎ কোন কাজ আগে করা দরকার কোন কাজ পরে করা দরকার একটা বলতে পারবে না। স্পিচ অ্যান্ড অ্যাকশন, কারোর সঙ্গে কারোর মিল নেই, কনফিউশন, হ্যাঁ, স্পিচ স্ট্যাগারিং গেইট, এগুলো সব থাকবে। অ্যান্ড নসিয়া ভমিটিং আর কমন। ব্রেথ কী হবে? স্মেলস অ্যালকোহল, আমরা বলছি গা থেকে কি দুর্গন্ধ বেরোবে, তাহলে নসিয়া ভমিটিং যোগ হবে, ব্রেথ স্মেল অফ অ্যালকোহল পাওয়া যাবে। ফেস কী হবে? ফ্লাস্ট হবে। র্যাপিড পালস, সেন্স অফ টাচ অ্যান্ড স্মেল, তোমার টেস্ট স্মেল মানে এটা কমে যাবে, ডিমিনিশড হবে, এবং টেম্পারেচার লস্ট হতে থাকবে, সাবনর্মাল হবে। স্টেজ অফ নার্কোসিস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে অ্যাকশন সেগুলো কী হবে? টক্সিসিটি ডেভেলপ করবে, কমে যাবে, র্যাপিডলি কমে যাবে। অ্যান্ড পেশেন্ট কাম ইন্টু ডিপ স্লিপ, এবং স্টিমুলেশন দিলেও সে রেসপন্ড করবে না। খুবই বড় স্টিমুলেশন দিলে খুব ছোট্ট একটা হয়তো রেসপন্স পাওয়া যেতে পারে, তার মানে পালস কমে যাবে, বিপি কমে যাবে। হ্যাঁ, আর পিপুলের একটা চেঞ্জ হবে, চোখের পিপুলারি দেখা যাবে ইউজুয়ালি ডাইলেট হয় সাধারণত ইনিশিয়ালি অ্যালকোহল খাইলে, কিন্তু এই মুহূর্তে ডিপ যখন হয় তখন হয়ে যায় কি কন্ট্রাক্টেড পিপিল হয়। অ্যান্ড দিস কন্ট্রাকশন when you will stimulate or you make a pinch over the neck, যদি তুমি ফেস বা নেকে যদি স্টিমুলেট করো তাহলে দেখা যাবে যে এই যে তোমার কন্ট্রাক্টেড পিপিল, দিস উইল কী হবে? ইনিশিয়ালি ইট উইল ডাইলেট ইনিশিয়ালি অ্যান্ড স্লো রিটার্ন টু দেয়ার অরিজিনাল সাইজ। তার মানে যে অবস্থায় ছিল প্রথমে চিমটি দিলে এটা একটু বড় হয়ে যাবে, তারপরে আবার কাম টু দি কন্ট্রাক্টেড ফেস। একে বলা হবে মেস ওয়ান সাইন্স, মেস ওয়ান, MACE, মেস WANS, মেস ওয়ান সাইন। এটা খুব হেল্পফুল। কী জন্য হেল্পফুল? যে একমাত্র অ্যালকোহল ইনটক্সিকেশনে অ্যালকোহলিক কমা এটাতেই শুধু এই মেস ওয়ান সাইনটা পজিটিভ। যেমন আমরা ওপিয়াম করে আসছি, ওপিয়ামেও কিন্তু কমা হয়। হাউ উইল ডিফারেন্সিয়েট? তাহলে ওপিয়ামের কমাতে যদি আমি পিঞ্চিং করি ইন দ্য নেক অথবা ফেস, দেখব যে এই যে তোমার পিপিল উইল নট ডাইলেট, হ্যাঁ, উইল নট ডাইলেট, রাদার দেন ইট উইল তোমার যে যেমন ছিল তেমনই থাকবে।
কনস্টিটিউটেড পিপল। সো আর যদি অ্যালকোহল হয় তাহলে ফেস বা নেকে যদি আমি স্টিমুলেট করি বা পিঞ্চিং করি তাহলে দেখা যাবে ইন রেসপন্স টু দিস তোমার পিপল উইল ডাইলেট ইনিশিয়ালি দেন কাম টু ইটস নর্মাল পজিশন। একে বলবো আমরা মেস ওয়ান্স সাইন, very important sign to differentiate coma of other causes rather than alcoholic coma. মনে রাখবে miss one sign. এখন আমরা বলবো আচ্ছা তাহলে আমরা সাইন সিমটমগুলো পেলাম। এখন সাইন্স অফ একটা মানুষ অ্যালকোহল খেয়ে আসছে কি দেখে আমরা বুঝবো? আমরা যতগুলো কথা বললাম আমার মনে হয় এগুলো একটু সাজায় গুছায় বললেই অল দ্য সাইন্স অফ অ্যালকোহলিক ইউজার্স, এগুলোই হলো অ্যালকোহলিক ইউজার। যেমন ধরো ইনকোঅর্ডিনেশন অফ দি টক, কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা নাই, স্লার্ড স্পিচ, ইনকোহারেন্ট স্পিচ, স্ট্যাগারিং গেইট, তার অ্যালকোহলিক ওয়াটার ফ্রম দ্য বডি, চোখ দেখলে দেখবো কনজাংটিভা বিকাম কনজেস্টেড, পিপল উইল বি ডাইলেট ইনিশিয়ালি। যদি কমা হয় তাহলে কিন্তু বলছি আমরা কন্ট্রাক্টেড হবে। আচ্ছা তারপরে কী হবে? হি উইল ডিসক্লোজ দি ট্রুথ। যদি আমরা অ্যাকুট অ্যালকোহল পয়জনিং হয় তাহলে ডিসক্লোজ দি ট্রুথ, তাহলে এটা দেখবে যে সত্যভাষী হয়ে গেছে আর কি। ব্লাড প্রেশার কমে যাবে, ডিক্রিজড হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। অ্যালকোহল লেভেল আর যদি আমরা ব্লাড টেস্ট করি তাহলে দেখব যে অ্যালকোহল লেভেল হলো 0.15%। alcohol present in the blood is over 0.15%, 15%, তাহলে সেটা বলবো আমরা হলো অ্যালকোহলের সাইন, বলবো প্রক্সিমিটি। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকুট অ্যালকোহল পয়জনিং? ট্রিটমেন্ট এয়ারওয়ে প্রোটেকশন। আমরা ট্রিটমেন্টের সিএতে বলে আসছি কি আগে হলো তোমার দেখতে হবে ABCD, এয়ারওয়ে, এটাকে আগে প্রোটেকশন দাও। তারপরে কেউ যেহেতু স্টমাকের মধ্যে কী আছে? অ্যালকোহল আছে এবং ইট ইজ রেডিলি অ্যাবজর্বিং। সো ইউ শুড ওয়াশ দি গ্যাস্ট্রিক বাই দ্য কি স্টমাক ওয়াশ টিউব, গ্যাস্ট্রিক ল্যাবেজ দিতে হবে উইদিন 3 hours। আফটার 3 hours যদি তুমি দাও তাহলে কিন্তু আর ওখানে কিছু পাওয়া যাবে, এগুলো সবগুলো এক্সক্রিশন হয়ে যাবে, স্টমাক ইন্টেস্টিনে চলে যাবে। সুতরাং উইদিন 3 hours মধ্যে আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ দেবো। তারপরে কি দেবো? এছাড়া স্টমাক থেকে যাতে সহজে অ্যাবজর্পশন না হয় তার জন্য ডিমালসেন দিতে পারো, লিকুইড প্যারাফিন দেবো। এছাড়া কি দিতে পারি আমরা? নর্মাল স্যালাইন। সিমটোমেটিক ট্রিটমেন্ট, যদি বিপি ফল করে তাহলে আমরা নর্মাল স্যালাইন দেবো, গ্লুকোজ স্যালাইন দেবো। যদি অক্সিজেন নিতে সমস্যা হয়, কমাতে যায়, তাহলে আমরা অক্সিজেন ইনহেলেশন দেবো, সিমটোমেটিক ট্রিটমেন্ট। এছাড়া থায়ামিন 100 মিলিগ্রাম আইভি আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। আচ্ছা, সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যালকোহল। এখন কনসেন্ট অফ, এই যে অ্যালকোহল খেয়ে আসছে, খাওয়ার পরে আমরা কি সাধারণত এক্সামিনেশন করে থাকি। এই যে এক্সামিনেশন করি, এক্সামিনেশন করার আগে কনসেন্ট নিতে হবে পেশেন্টের, আমরা কনসেন্ট নিয়ে থাকি। তা না নিলে এর কিন্তু আমরা এক্সামিনেশন করতে পারবো না। এবং যদি ওই পার্সন ড্রিঙ্কার যদি আনকনশাস থাকে, আমাদের দেশের নিয়মটা না, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, যে তার কনসেন্ট ছাড়া কোনোভাবেই আমরা এটা করবো। আমাদের দেশে তা না, পুলিশ আনার সঙ্গে সঙ্গে তোমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার যারা থাকবে তারা কিন্তু স্টমাক টিউব দিয়ে ওয়াশ করে দেবে, এটা আমাদের দেশের বেলা প্রযোজ্য। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তা না, উইদাউট কনসেন্ট অফ দি পেশেন্ট ইউ ক্যানট এক্সামিন হিম, তুমি এটা দিতে পারো না, স্টমাক ওয়াশও দিতে পারবে না। যখন কনসাসনেস ফিরে পাবে তারপর এটা দিতে হবে। ড্রাঙ্কিনেস ইজ এ কন্ডিশন। ড্রাঙ্কিনেস কাকে বলে? একজন মানুষ কাজ করতে আপনি নর্মাল কাজ করছে, মনে করো হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য পেডিফিল্ড, সে যেভাবে কাজ করছিল হঠাৎ করে বেশি পরিমাণের অ্যামাউন্ট যদি সে
খেয়ে ফেলে, তাহলে দেখা যায় অল দি ফ্যাকাল্টিজ বিকাম কী হবে, উল্টাপাল্টা হয়ে গেছে, কাজ করতে পারছে না। কি আগে যে কাজটা করছিল সেফলি, সেই সেফ লিমিটেশন তার কাজ আর থাকবে না, সে আর ওই অবস্থায় ফিরে যেতে পারবে না। হ্যাঁ, তার মানে এটি হলো ড্রাঙ্কিনেস। এমনভাবে খেয়েছে যে সে আর নর্মাল তার যে ফাংশনটা করছিল এটা হ্যাম্পার্ড হয়ে গেছে, টোটালি হ্যাম্পার্ড অ্যান্ড ক্লোজড, এটা করতেই পারছে না, এটাকে বলা হবে ড্রাঙ্কিনেস। আচ্ছা, অ্যালকোহল এই যে আমরা খাচ্ছিলাম, হঠাৎ করে যদি এটা উইথড্র হয়ে যায়, অ্যালকোহল ইউজাররা সাধারণত দেখা যায় যে উইথড্র হয়ে গেলে এটা উইথড্রয়াল সিমটম হয়, এবং ইন্ডিভিজুয়ালি এটা অ্যাকুইট না, এটা ক্রনিক বেলায় হয়, আমরা এটা একটু পরে আসবো সেটা। তাহলে এই অ্যালকোহল উইথড্রয়াল কখন হয়? অ্যালকোহল উইথড্রয়াল হয় হলো সাধারণত যে সিমটমটা পাওয়া যাবে কত, 12 থেকে 48 ঘন্টার মধ্যে আফটার ইউজিং অফ দি অ্যালকোহল। অ্যালকোহল খাবার 12 থেকে 48 ঘন্টার মধ্যে যদি তুমি আর না খাও, তাহলে যে সাইন সিমটম হবে সেটাকে বলা হবে উইথড্রয়াল সিমটম, অ্যাকুইট উইথড্রয়াল সিমটম, অ্যালকোহলিক উইথড্রয়াল সিমটম। হঠাৎ করে আর না দেওয়া, যে লোকটা বেশি করে খেয়ে ফেলছে, তারপরে দেখা যাবে যে এক সময়ে কোনো একটা লেভেলে গিয়ে তুমি অল্প সময়ের জন্য হলেও, ধরো 12 থেকে 48 ঘন্টার মধ্যেই আর যদি তাকে সাপ্লাই না দাও, তাহলে তার মধ্যে শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হবে, এটাকেই বলবো উইথড্রয়াল সিমটম। এর মধ্যে কি থাকবে, ট্রিমার, দেখবা হাত পা এরকম করে কাঁপছে, এরকম কাঁপছে, নশিয়া, ভমিটিং এবং বমির ভাব হবে, ভমিটিং হবে। তাহলে কী কী বললাম আমি, একটা ট্রিমার অফ দি হ্যান্ডস, টাং অ্যান্ড আইলিডস, হাত কাঁপবে, জিভ কাঁপবে অ্যান্ড আইলিডস কাঁপবে। ইন এডিশন টু দিস কী হবে, নশিয়া অ্যান্ড ভমিটিং, ম্যালেজ হবে, উইকনেস হবে, হাইপার টেনশন, টেকিকার্ডিয়া অ্যান্ড গা ঘেমে যাবে। অন্তত এ করা প্রচণ্ডভাবে হবে। এটা হলে কী হলো হবে, একটা হবে ট্রিমার অফ দি হ্যান্ডস, টাং অ্যান্ড আইলিডস ইন অ্যাসোসিয়েশন। এছাড়া কী হবে, নশিয়া, ভমিটিং, ম্যালেজ অ্যান্ড উইকনেস অ্যান্ড হাইপার টেনশন, টেকিকার্ডিয়া অ্যান্ড সোয়েটিং, এগুলো হতে পারে। দিস ইজ দ্য উইথড্রয়াল সিমটম। এছাড়া আরও কি দেখা যাবে, অ্যাংজাইটি, ভীষণ রকমের ডিপ্রেশন পাওয়া যাবে, অ্যাংজাইটি, ঘুম হবে না তার, ইনসমনিয়া হবে, অ্যান্ড ট্রানজিয়েন্ট হ্যালুসিনেশন অ্যান্ড ইলিউশন, চোখে সর্ষা ফুল দেখবে, লাল নীল এরকম দেখবে, হ্যালুসিনেশন অ্যান্ড ইলিউশন হবে। অ্যান্ড ডেলিরিয়াম ট্রিমেন্টসও এটার সাইন সিমটম অফ দ্য ডেলিরিয়াম ট্রিমেন্টস দেখা দেবে। আচ্ছা, আমরা ডেলিরিয়াম ট্রিমেন্টস পরে পড়বো, আজকে আর সময় নেই। সো এটা একটা বড় চ্যাপ্টার, আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু আমরা পড়াবো। তাহলে উইথড্রয়াল সিমটম বললাম আমরা কি, উইথড্রয়াল সিমটমটা হলো দি সিমটম হুইচ অ্যাপিয়ার্স আফটার উইথড্রয়াল অফ অ্যালকোহল, কত 12 থেকে 12 থেকে 48 আওয়ার্স পরে যেসব সাইন সিমটম দেখা দেবে। সেই সাইন সিমটমগুলো কী কী, ফাইন ট্রিমার অফ দি হ্যান্ডস, টাং, আইলিডস। ইন এডিশন টু দিস, বমির ভাব হবে, নশিয়া হবে, ম্যালেজ হবে অ্যান্ড উইকনেস, খুব দুর্বল মনে হবে, হাইপার টেনশন দেখা যাবে, টেকিকার্ডিয়া ফলোড বাই হাইপার টেনশন অ্যান্ড গাটা ঠান্ডা হয়ে যাবে, সোয়েটিং হবে অ্যান্ড কোল্ডনেস অফ দি এয়ার। অ্যান্ড ইন এডিশন টু দিস কী হবে, প্রচণ্ড দুশ্চিন্তা হবে, ডিপ্রেসড মুড, হ্যাঁ, অ্যান্ড ট্রাই টু কমিট সুইসাইড, এরকম হবে, হেডেক অ্যান্ড ইনসমনিয়া, রাতে ঘুম হবে না। অ্যান্ড ডেলিরিয়াম ট্রিটমেন্টস, খুবই ইম্পর্টেন্ট, ডেলিরিয়াম ট্রিটমেন্টসের টিকা লিখতে থাকে অ্যালকোহল উইথড্রয়াল। ডেলিরিয়াম ট্রিটমেন্টস আমরা নেক্সট ডেতে করব, আজকে আর সময় নেই, তোমাদের নিশ্চয়ই হয়তো আরেকটা ক্লাস আছে, সেই জন্য এখন আর পড়ানো যাচ্ছে না। নেক্সট ক্লাসে আমরা ডেলিরিয়াম থেকে শুরু করব, ক্রনিক অ্যালকোহল পয়জনিং, আরও মজার জিনিস আছে অ্যালকোহলের, আমরা সেগুলো নেক্সট ডেতে পড়বো ইনশাল্লাহ। সো তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মি, থ্যাংক ইউ।